ভারতে 18তম লোকসভা নির্বাচন শুক্রবার থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ। 7 দফায় দেশটির প্রায় 97 কোটি ভোটার ভোট দেবেন। এই নির্বাচন হতে চলেছে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচন। ফল ঘোষণা করা হবে আগামী 4 জুন। শুক্রবারের ভোটকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফায় আগামীকাল 19 এপ্রিল 102টি আসনে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সারা দেশে 3 ধাপে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ও রাজ্য পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে। এছাড়া নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী এবার ভারতে নথিভুক্ত ভোটারের সংখ্যা 96 কোটি 88 লাখ। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 47 কোটি 10 লাখ আর পুরুষ ভোটার 49 কোটি 70 লাখ। 48,000 ট্রান্সজেন্ডার ভোটার ছাড়াও এবার শতবর্ষী ভোটারের সংখ্যা 2 লাখেরও বেশি। একই সঙ্গে 85 বছরের বেশি ভোটদাতার সংখ্যা প্রায় 82 লাখ। ভারত জুড়ে এবার 2,666টি নথিভুক্ত রাজনৈতিক দল লোকসভায় ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বহুজন সমাজবাদী পার্টির মতো জাতীয় রাজনৈতিক দল যেমন রয়েছে, তেমনি মমতার তৃণমূল, লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের মতো শক্তিশালী প্রাদেশিক দলও রয়েছে। ভারতের যে 3 রাজ্যের 7 দফায় ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রথম দফা ভোটের তালিকায় আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এছাড়া উত্তরপ্রদেশ ও বিহারেও 7 দফায় ভোট হবে এবারের নির্বাচনে। সেই হিসেবে 19 এপ্রিল প্রথম দফায় উত্তরপ্রদেশের 8 আসন ও বিহারের 4 আসনে ভোট নেওয়া হবে। তবে মহারাষ্ট্র দ্বিতীয় সর্বোচ্চ লোকসভা আসনের রাজ্য হলেও সেখানে ভোট নেওয়া হচ্ছে 5 দফায়। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর 39 আসনের সবকটিতে ভোট হয়ে যাচ্ছে প্রথম দফাতেই। এরপর রয়েছে বিজেপি শাসিত রাজস্থান, সেখানে 25 আসনের অর্ধেক অর্থাৎ 12টি আসনে এদিন নির্বাচন হবে। ভোট হবে পূর্ব ভারতের প্রায় প্রতিটি রাজ্যে। পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা। এছাড়া উত্তর পূর্ব ভারতের সংঘাত বিধ্বস্ত মণিপুরের 2টি আসনেই ভোট হবে আগামীকাল। ওই রাজ্যের একাধিক গোষ্ঠী ও সংগঠন ভোট বর্জনের ডাক দিয়েছে। আসামের 5 আসন ডিব্রুগড়, জোরহাট, কাজিরাঙ্গা, লখিমপুর ও শোনিতপুরে ভোট হবে আগামীকাল। শারমিন শ্রাবণী, 71। দর্শক, ভারতের নির্বাচন আমার পার্শ্ববর্তী দেশ, বন্ধু রাষ্ট্র, সেই রাষ্ট্রটি নির্বাচন নিয়ে আমাদের সবারই মনোযোগ একেবারে তুঙ্গে বলা যেতে পারে। এবং সেই নির্বাচন যেহেতু হতে যাচ্ছে এমন একটি সময়, জাস্ট আমাদের বাংলাদেশের নির্বাচনের এক বছর কাছাকাছি সময়েই ভারতের নির্বাচন, সেটি বিভিন্নভাবে গুরুত্ব রাখছে আমাদের দুই দেশের সম্পর্কের মধ্যে। সেই নির্বাচন কি হতে যাচ্ছে, কিভাবে হতে যাচ্ছে, কারা এগিয়ে রয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আলোচনায় আজ যুক্ত হচ্ছেন ভারতের দ্য টেলিগ্রাফের ব্যুরো চিফ দেবদীপ পুরোহিত এবং একই সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহাব ইনাম খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেবদীপ পুরোহিত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। নির্বাচনকে সামনে রেখে আমরা জানি আপনি প্রায় পুরো ভারত চষে বেড়াচ্ছেন নির্বাচনকে সামনে রেখে। শুরু করবো আসলে পশ্চিমবঙ্গ দিয়ে, যদিও জানি যে পশ্চিমবঙ্গের আসলে সবগুলো এলাকায় ভোট হচ্ছে না, 3টি জায়গায় ভোট হচ্ছে, তারপরও পশ্চিমবঙ্গ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে জানতে চাই, পশ্চিমবঙ্গে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি দৃশ্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে যে তারা 35টি আসনে অন্তত বেশি ভোট পাবে। সেই সাথে আমরা দেখছি যে এই নির্বাচনে যেহেতু বিজেপি ক্ষমতায় রয়েছে, সেক্ষেত্রে বিজেপি তাদের সবগুলো এজেন্সিকে কাজে লাগাতে পারবে। আমরা যদি বলি, যেটি প্রচার হচ্ছে ব্র্যান্ড মোদি, সেখানে ব্র্যান্ড মোদির বিপরীতে ব্র্যান্ড দিদি সাথে লড়াইটা কেমন হতে যাচ্ছে?
কালকে আমাদের এখানে প্রথম দফার নির্বাচন, এবং প্রথম দফার নির্বাচনে আমাদের উত্তরবঙ্গে যে 3টি সিট আছে, আলিপুরদুয়ার, কুচবিহার এন্ড জলপাইগুড়ি, এখানে ভোট হচ্ছে। এই 3টে সিটেই গতবার বিজেপি জিতেছিল এবং অনেক বেশি মার্জিনে জিতেছিল 2019 সালে। কিন্তু এবার আমি একটু ঘোরাঘুরি করলাম। আমি এই মুহূর্তে শিলিগুড়িতে আছি, হাব অফ মানে হার্ট অফ নর্থ বেঙ্গল। তো আমার যেটা মনে হচ্ছে যে কন্টেস্ট আছে। 2019-এ পশ্চিমবঙ্গে যখন সারা দেশে যখন লোকসভা নির্বাচন হয়েছিল, তার প্রেক্ষিতটায় তখন ওই সময় একটা পুলওয়ামায় একটা অ্যাটাক হয়েছিল, একটা মোদি ওয়েভ সারা দেশে চলছিল। এবার কিন্তু এখন সেরকম অবভিয়াসলি ব্র্যান্ড মোদি খুব স্ট্রং, এবং ওনার একটা মারাত্মক ফ্যান ফলোয়িং আছে। কিন্তু তা সত্ত্বেও আমি আপনাকে বলছি, গত 16 দিন মমতা ব্যানার্জি ঘাঁটি গেড়ে রয়েছেন নর্থ বেঙ্গলে। এবং শুধু মমতা নন, ওনার সঙ্গে ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি তৃণমূলের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, উনিও রয়েছেন। এবং নর্থ বেঙ্গলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নর্থ বেঙ্গলে প্রচুর আইডেন্টিটি পলিটিক্স হয়। আইডেন্টিটি পলিটিক্স মানে এখানে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষরা থাকে, রাজবংশী, গোর্খা, এরকম বিভিন্ন ট্রাইবালস। তো তাদের মধ্যে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করে আমাদের দেশে কাস্ট ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট প্লে করে। আর প্লাস আজকে আমি যেটা ডিসপ্যাচ করেছি, আমার যে স্টোরিটা, বিজেপির এখানে মেইন থ্রাস্ট ক্যাম্পেইনে সেটা হচ্ছে ব্র্যান্ড মোদি। মোদি এই করেছেন, মোদি সেই করেছেন, আমাদের মেইন স্ট্রেংথ হচ্ছে মোদি, বিজেপি এটাই বলেন। কিন্তু তৃণমূল, এইটা তো দেশের নির্বাচন, তৃণমূল চেষ্টা করছে এই নির্বাচনটাকে একটা লোকাল নির্বাচনে পরিণত করার, এবং যেখানে ওনারা লোকাল ইস্যুজের কথা বারবার বলছেন, যে দিদি কি করেছেন, কোথায় একটা ব্রিজ তৈরি হয়েছে, কোথায় একটা রিমোট এরিয়াকে একটা নতুন সাবডিভিশন করা হয়েছে, কিভাবে সাধারণ মানুষকে, এখানে মমতা ব্যানার্জির একটা প্রজেক্ট আছে লক্ষ্মীর ভান্ডার, তাতে সব মহিলা মাসে 1200 টাকা করে পান, যারা লোয়ার কাস্টের, আর নর্মাল তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়। এরকম ডিফারেন্ট ওয়েলফেয়ার স্কিমস। দেখুন, আমাদের মতো দেশগুলোতে ইলেকশনে তো নির্বাচনের যে রেজাল্টটা, সেটা ডিপেন্ড করে যে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারাই বেশি ভোট, তাদেরকে কে কিভাবে নিজের কাছে টানতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করে। তো এটা হচ্ছে সেক্ষেত্রে দেবদীপ, ধর্ম একটি বড় ইস্যু, যেটি আসলে বিজেপির বড় অস্ত্র। আপনার কথার সাথে মিলিয়ে যদি একটু জিজ্ঞেস করি, তাহলে ধর্ম এগিয়ে থাকছে নাকি কর্ম এগিয়ে থাকছে ভোটারদের কাছে? দেখুন, এটা তো ওইভাবে প্রশ্নটা সহজ, উত্তরটা কঠিন। কারণ বিজেপির পলিটিক্সে রিলিজিয়ান একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যদিও ওনারা মুখে কখনো বলেন না, ওনারা ডেভেলপমেন্টের কথা বলেন, কিন্তু গত কয়েক মাসে আমাদের দেশে যা হয়েছে, একটা রাম মন্দিরের ইনগরেশন হয়েছে, আজকে 18 তারিখ, গতকাল 17 তারিখ ছিল, রাম নবমী ছিল, তাতে এইসব বিভিন্ন জায়গায় প্রচুর বর্ণাঢ্য শোভাযাত্রা আমি দেখেছি। এবং অবশ্যই তার মধ্যে দিয়ে একটা ধর্মীয় ভাবাবেগকে উস্কে দেওয়ার একটা চেষ্টা বিজেপির তরফ থেকে অবশ্যই রয়েছে। কিন্তু এদিকে কিন্তু তার সঙ্গেই রয়েছে ব্র্যান্ড মোদি। দুটোর একটা ফ্যান্টাস্টিক ককটেল ওরা তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু মমতা ব্যানার্জির অ্যাপ্রোচটা কমপ্লিটলি অন্য। উনি একটা ইনক্লুসিভ ইন্ডিয়ার কথা বলেন, উনি বলেন একটা সেকুলার ইন্ডিয়ার কথাবার্তা বলেন। তো এবং উনি কাজের কথা বলেন যে আমি গরিব মানুষের জন্য আমি কি কি করেছি। তো লড়াইটা সবে শুরু হলো। 7 দফার নির্বাচন, প্রথম দফায় 3টে সিট, যেখানে বিজেপি মানে আপনার 2 মাস আগেও মানুষ বলছিল যে বিজেপি ওখানে জিতবে, প্রচুর ভোটে জিতবে। কিন্তু গত 3-4 দিনে একটা হাওয়া বদলেছে, লোকে বলছে যে একটা খুব কড়া কন্টেস্ট হবে। তো সেদিক থেকে বলতে গেলে কর্ম একটু হলেও হয়তো মমতা ব্যানার্জিকে এগিয়ে দিয়েছে ওনার ধর্মর সঙ্গে এই যুদ্ধে। কিন্তু ফলাফল কি হবে সেটা দেখা যাবে। অনেক ধন্যবাদ দেবদীপ, আপনি রয়েছেন আমাদের সাথে। জনাব শাহবেনাম খানের কাছে একটু আসতে চাই। শাহবেনাম খান, দেবদীপ যেটা বলছিলেন যে কর্ম কিছুটা এগিয়ে আছে, আমরা দেখছি যে বড় যে 3 রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেস, এবার কিন্তু তারা তাদের নির্বাচনী ইশতেহারে বেকারত্বকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ধর্মের কথা বিজেপির কণ্ঠে থাকলেও তারা সামনে এনেছে কর্মসংস্থান তৈরির সুযোগ, এটি তাদের কণ্ঠেও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে বিজেপির মতো একটি দল, যাদের কাছে হিন্দুত্ববাদ নির্বাচনে জয়ের অন্যতম তরিকা, সেখানে কেন বেকারত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন, যেটি দেবদীপও বলছিলেন যে তারা আসলে কর্মকে সামনে আনতে চান? প্রথম কথা হলো যে
ভারতের ইলেকশনকে আসলে খুব সিম্পলিফাইড ভাবে দেখা কোনোভাবে সম্ভব না। আপনি যদি ভারতের বিভিন্ন অঞ্চলগুলিকে ব্যাখ্যা করেন, যেমন ধরেন আপনার সাউদার্ন ইন্ডিয়া, তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তেলেঙ্গানা, এই জায়গাগুলি বা পুডুচেরি বা লক্ষদ্বীপ, এই জায়গাগুলি যদি দেখেন, তারা কিন্তু ভারতের 30% জিডিপি কন্ট্রোল, এবং সেই জায়গাতে দেখবেন ইন্টেলেকচুয়ালি বলেন বা কালচারালি বলেন অনেক অ্যাডভান্সড মানে স্টেটে। সুতরাং সেই জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার বিজেপির ফুটফল কিন্তু যতটা অন্যান্য জায়গায় আছে ততটা না। তার মানে এটা কি, যে এখানে একটা বড় রকমের পোলারাইজেশন আছে, অর্থাৎ ইকোনমিক্যালি ডেভেলপ যে জায়গাগুলি আছে সেই জায়গাতে বিজেপির বাইরে যে পলিটিক্যাল পার্টিগুলি আছে, সেটা ডিএমকে বলেন বা এনসি বলেন, তাদের একরকমের অবস্থান আছে, এটা একরকম। আপনি যদি হিন্দি বেল্ট বা আপনি নর্থের দিকে দেখেন, সেখানে দেখবেন যে আইডেন্টিটি পলিটিক্স অনেক বেশি, এবং ইকোনমিক ডেভেলপমেন্ট কম্পেয়ার টু সাউথ অনেকটাই একটু স্কেচি। যে কারণে যেটা হচ্ছে যে এইসব জায়গাতে আইডেন্টিটি পলিটিক্স বা রিলিজিয়াস ন্যারেটিভস গুলি খুব বড় রকমের এফেক্ট করে। সুতরাং সেই জায়গাতে আসলে ডেভেলপমেন্টের সাথে সাথে এই ধরনের ইস্যুগুলি চলে আসে। আপনি যদি নর্থ ইস্টে দেখেন, সেখানে দেখবেন যে ডিফারেন্ট টাইপের এথনিক গ্রুপস গুলি আছে, তাদের আবার অ্যাসপিরেশন গুলি আলাদা। যেটা দাদা বলছিলেন খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে 2019 ইলেকশনের আগে পুলওয়ামা এবং পরবর্তীতে আপনি কোভিড, অনেকগুলি বিষয় কিন্তু ঘটেছে, যার কারণে সেইখানে বিজেপির আসলে অবস্থানটা তার ব্র্যান্ডিং থেকে শুরু করে আইডেন্টিটি পলিটিক্স থেকে শুরু করে প্রত্যেকটাতেই তার এখানে ভালো একটা অ্যাডভান্টেজ তৈরি হয়েছিল। আপনি যদি সেখানেও দেখেন যে বাংলাদেশ থেকে ইমিগ্রান্ট যাওয়া, এই বিষয়গুলি কিন্তু তাদের পলিটিক্যাল ন্যারেটিভে সাংঘাতিক রকমের ভূমিকা রেখেছিল। সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা দেখি, এই আইডেন্টিটি পলিটিক্স একটা পর্যায় পর্যন্ত কাজ করে, কিন্তু লং টার্মে কাজ করে না, যে কারণে এখন ডেভেলপমেন্টের কথাটাও চলে আসছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে, যদিও আমি মনে করি না যে বিজেপির একটা পরাজয়ের যথেষ্ট কোনো কারণ আছে এই মুহূর্তে, তারপরেও যে বিষয়টা এসছে যে যেটা দাদা বললেন যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হওয়া, সেটা নিশ্চিতভাবে হবে। এখানে আমরা যদি মমতা ব্যানার্জির অবস্থানটা দেখি, একটা কেস স্টাডি হিসেবে যদি নিই, সেখানেও দেখেন তিনি কিন্তু বরাবরই ডেভেলপমেন্টকে প্রায়োরিটি দিয়ে এসছেন শুরু থেকে, এবং তার যে ইনক্লুসিভিটির কথা আপনি বললেন, সেই ইনক্লুসিভ সেকুলার সোসাইটিটা কিন্তু এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বা নর্থ বেঙ্গল বলেন বা এই অঞ্চলটাতে আছে। যখনই আপনি সেকুলারিজমের বাইরে চলে গেছেন, সেখানে দেখেন মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামে, এগুলি কিন্তু এথনিক আইডেন্টিটিরও একটা ভূমিকা আছে এই কনফ্লিক্টগুলি। সুতরাং আমার মনে হয় যে সেন্টারের অর্থাৎ বিজেপির মধ্যে এই বিষয়টা এখন অনুধাবিত হচ্ছে যে শুধুমাত্র যে আইডেন্টিটি পলিটিক্স বলেন বা রিলিজিয়াস আইডেন্টিটি বলেন বা এই বিভিন্ন রকমের এক্সটার্নাল পলিটিক্স এর বিষয়গুলি নিয়ে আসেন, তাতে খুব একটা বড় রকমের ভোটার টানাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এখানে মানুষ দেখছে যে আসলে কতটুকু মানুষের হাতে ডেভেলপমেন্ট পৌঁছাচ্ছে, ঘরে ডেভেলপমেন্ট পৌঁছাচ্ছে। জি, অনেক ধন্যবাদ দেবদীপ। তাহলে আমরা যদি একটু পশ্চিমবঙ্গ থেকে চোখ সরিয়ে অন্যান্য যে প্রদেশগুলো রয়েছে সেদিকে নজর দিই, বিশেষ করে বিজেপি শাসিত রাজস্থান, তামিলনাড়ু, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর 39টি আসনের প্রায় সবগুলিতেই আসলে নির্বাচন হচ্ছে। সেই প্রদেশগুলোর আসলে ঠিক কী অবস্থা রয়েছে বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিজেপির? এই প্রশ্নটা কার জন্য? রাজ্যগুলোর, হ্যাঁ। আমার জন্য। জি। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনি রাজস্থানের কথা বললেন এবং আপনি তামিলনাড়ুর কথা বললেন। আমাদের ভারতবর্ষে যদি আপনি পলিটিক্যাল পার্টিস গুলোকে দেখেন, তাদেরকে ব্রডলি দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। ন্যাশনাল পার্টিস লাইক বিজেপি, কংগ্রেস, তাদের সব রাজ্যেই প্রেজেন্স আছে। আর আছে কিছু রিজনাল পার্টিস লাইক তৃণমূল পশ্চিমবঙ্গে আছে, তামিলনাড়ুতে ডিএমকে আছে। সো পশ্চিমবঙ্গে যেরকম কন্টেস্টটা বিজেপির সঙ্গে তৃণমূলের, তেমনি তামিলনাড়ুতে কন্টেস্টটা হচ্ছে আবার বিজেপির সঙ্গে ডিএমকে হচ্ছে একটি রিজনাল পার্টি, এবং ডিএমকে সঙ্গে কংগ্রেসের একটা অ্যালায়েন্স আছে, এবং ওখানে কিছু বাম দল আছে, তারাও ওই অ্যালায়েন্সের পার্ট হিসেবে আছেন। তো এবং আপনার রাজস্থানে আবার বিজেপি আর কংগ্রেসের মধ্যে ডাইরেক্ট ফাইট। সো আমরা কিছুদিন আগেও রাজস্থানে বিধানসভা নির্বাচন হয়েছে, রাজ্যের লেভেলের নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি জয়ী হয়েছে। কিন্তু রাজস্থানে কংগ্রেসের একটি স্ট্রং অর্গানাইজেশন আছে,
এবং সেই কারণে কংগ্রেস কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার হয় ভারতবর্ষে, যখন রাজ্যের নির্বাচন হয় বেশ কিছু রাজ্যে মানুষরা রাজ্যের দলগুলোকে ভোট দেয়, আর যখন লোকসভা নির্বাচন হয়, প্রধানমন্ত্রী নির্বাচনের যে প্রধানমন্ত্রী নির্ণয় করার যে নির্বাচন হয়, তাতে অনেকে ন্যাশনাল পার্টিগুলোকে প্রেফার করে। তো সেক্ষেত্রে আমরা আগেও দেখেছি যে রাজস্থানে গত বছর লাস্ট নির্বাচনে 2019-এ 25টার মধ্যে 25টাই আপনার বিজেপি পেয়েছিল। তো এবার রাজস্থানে যেহেতু কংগ্রেসের সংগঠন একটা আছে, কংগ্রেসের তরফ থেকে আশা করা হচ্ছে কিছু জায়গায় ওনারা কিছু এফেক্টিভ ফাইট দিতে পারবেন, কিন্তু কতটা দিতে পারবেন সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, বিকজ রাজস্থানের মতো রাজ্যে ধর্ম একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার আপনি চলে আসুন তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে ডিএমকে একটি দল, তাদের হচ্ছে তামিল যে আইডেন্টিটি সেটা ওদের কাছে মারাত্মক ইম্পর্টেন্ট, এবং বিজেপিকে ওখানে অনেক ভোটাররাই পছন্দ করেন না। এবং ডিএমকে যে পলিটিক্স, ডিএমকে সবসময় বোঝানোর চেষ্টা করে আমরা হচ্ছি তোমার দল, নিজের দল, কিন্তু এই বিজেপি ওয়ালারা বাইরে থেকে এসে তোমাদের সবকিছু নিয়ে নেওয়ার চেষ্টা করছে, হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভেজিটেরিয়ান খাবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই ধরনের অনেক ডিসকোর্স তৈরি হয়। আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কি বলছেন, যে পশ্চিমবঙ্গের জনগণের গর্জন, বহিরাগতদের বিসর্জন। তো ন্যারেটিভটা তৈরি হয়েছে যে বিজেপি একটি বাইরের দল। তো রিজনাল পার্টিগুলো এরকম একটা ন্যারেটিভে ওনারা ইলেকশনটায় যাওয়ার চেষ্টা করেন। আমার যেটা নিজস্ব ধারণায় আমার মনে হয় তামিলনাড়ুতে ডিএমকে কংগ্রেস যে অ্যালায়েন্সটা যথেষ্ট ভালো ফল করবে। বিজেপির প্রফেসর সাহেব খুব সুন্দর বলেছেন যে দক্ষিণ ভারতের রাজনীতিটা কিন্তু আমাদের উত্তর ভারত, যেটাকে গো বলয় বলা হয়, তার রাজনীতি থেকে ডিস্টিংক্টলি ডিফারেন্ট। এটার একমাত্র কারণ শুধু হাই জিডিপি নয়, হাই ইকোনমিক কন্ট্রিবিউশনই নয়, ওখানকার একটা নিজস্ব আইডেন্টিটি আছে, একটা সাউথ ইন্ডিয়ার একটা নিজস্ব আইডেন্টিটি আছে। আর একটা জিনিস আমি দীর্ঘকাল ইলেকশন কভার করতে গিয়ে দেখেছি, প্রতিযোগিতামূলক ইলেকশন কভার করতে দেখেছি, যে আপনার একটা সিটে যদি খুব ইন্টেন্স কম্পিটিশন হয়, তার রিপল এফেক্ট আশেপাশে ফিল করা যায়। তো তেমনি মহারাষ্ট্রেও একটা আমাদের আরেকটি রাজ্য, যেগুলো সাউথের কাছাকাছি, মহারাষ্ট্রে একটা অ্যালায়েন্স হয়েছে এবং মহারাষ্ট্রে একটা খুব কড়া কন্টেস্ট হবে। তো মহারাষ্ট্রে কড়া কন্টেস্টের প্রভাব কিন্তু কর্ণাটকাতে পড়বে, যেখানে একটি কংগ্রেসের সরকার আছে, এবং সেই প্রভাবটা পুরো দক্ষিণ ভারতেই ফিল করা যাবে। এখন কংগ্রেসকে যদি ভারতবর্ষের নির্বাচনে ভালো কিছু করতে হয়, তাহলে কংগ্রেসকে সাউথ ইন্ডিয়া থেকে এবং আপনার মহারাষ্ট্র থেকে খুব ভালো রেজাল্ট করতে হবে। এখন এইখানেই একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে বিরোধীরা যেটা বলছেন যে কংগ্রেস প্রাইমারিলি বলছে ওদেরকে উইক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে নির্বাচনে একটা লেভেল প্লেইং ফিল্ড নেই। ওনারা বলছেন যে বিজেপির হাতে প্রচুর টাকা, বিজেপির হাতে সবকটি সেন্ট্রাল এজেন্সি, তার মাধ্যমে ওনারা বিরোধী দলগুলোর উপর অত্যাচার করছেন, নিপীড়ন করছেন, তাই লেভেল প্লেইং ফিল্ডটা নেই। তো কেউ কেউ বলছে যে এটা কংগ্রেস আগে থেকে একটা এক্সকিউজ গেয়ে রাখছে, বাট একই সঙ্গে এটাও ইন্টারপ্রেট করা যেতে পারে ওনারা স্টেটমেন্টটা ফ্যাক্ট স্টেট করছেন আর কি, যে রিয়েল যে সিচুয়েশনটা। সো আমি দেখুন, ইলেকশনের আগে একটা ন্যারেটিভ বিজেপির তরফ থেকে তৈরি করা হয়েছে, আবকি বার 400 পার। আমাদের দেশে 543টি সিট আছে এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে 400 বেশি সংখ্যক আসন ওনারা এবং ওদের অ্যালাইজরা পাবেন। কিন্তু আপনি যদি বেসিক ওল্ড এরিথমেটিকটা দেখেন গ্রাউন্ড লেভেলে, 400টা আমার কেমন যেন প্রচন্ড মনে হচ্ছে যে এটা অনেক একটা এক্সাজারেটেড ফিগার। কিন্তু পলিটিক্সে এই ধরনের জিনিসপত্র হয়, বিরোধী পক্ষ এমনিতেই সব বিরোধীরা একসঙ্গে এসে বিজেপির বিরুদ্ধে একটা লড়াই করতে চেয়েছিলেন, সেই প্রচেষ্টাটা খুব একটা সার্থক হয়নি। বেশ কিছু জায়গায় অ্যালায়েন্স হয়েছে, কিছু জায়গায় অ্যালায়েন্স হয়নি। তো বিরোধীরা একটু ব্যাকফুটেই আছেন। তো এই ধরনের ন্যারেটিভ সেক্ষেত্রে বিজেপির যে উচ্চাভিলাষ, সেটা আপনার ভাষায় আলোর মুখ না দেখলেও কাছাকাছি দৌড়ে যেতে পারবেন বলে কি মনে হয়? আমি শাবেনাম খান আপনার কাছে আসতে চাচ্ছি, দেবদ্বীপের শেষের জায়গাটি ধরে, যে 400 আসন 400 পার নির্বাচন, আমি জানি পুরো লাইনটা নাও হয়তো ভুল হবে, কিন্তু 400 আসন তারা আশা করছেন। 400 পার। আচ্ছা, সেক্ষেত্রে একটু এই জোর
এটি আসলে বিজেপি কোথায় পাচ্ছে? কারণ যে বিজেপির একটি বড় কার্ড ছিল রাম মন্দির প্রতিষ্ঠা, সেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে। তারা কি আসলে এটিকে সামনে রেখে হিন্দুত্ববাদের এবং ভারতীয় জাতীয়তাবাদের যে উত্থান, এটিকে কি বড় শক্তি হিসেবে দেখছে বিজেপি, এবং এটির জোরেই কি আসলে সেই উচ্চাভিলাষী জায়গাটিতে যাচ্ছে? না, নিশ্চিতভাবে মানে অন্ততপক্ষে বিজেপিকে এই ক্রেডিটটা দেওয়া উচিত যে বিজেপি একটা স্বতন্ত্র আইডেন্টিটি ক্রিয়েট করতে পেরেছে। এটা হলো বিজেপির সবচেয়ে বড় সাকসেস, যে কারণে আপনার তার একটা সাবস্ক্রিপশন বেস তৈরি হয়েছে, যেটার মধ্যে শুধুমাত্র ডেভেলপমেন্ট বা ইকোনমি না, সেখানে এথনিক পলিটিক্স বলেন, রিলিজিয়াস পলিটিক্স বলেন, সবকিছু চলে এসছে। আমাদের সাবকন্টিনেন্টে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশে রিলিজিয়নের যে একটা বড় ভূমিকা আছে, এটা আমরা অস্বীকার করার চেষ্টা করলেও কিন্তু আমরা বারবার দেখছি যে সব দেশেই কোনো না কোনো ভাবে এই ভূমিকাটা চলে আসে। তো এই জিনিসটা এখন আর মানে অন্ততপক্ষে বিজেপি এটাকে আর হাইড করে, যেটা আমি মনে করি যে সাবকন্টিনেন্টাল পলিটিক্সে একটা বড় রকমের অনেস্ট কনফেশন। আমি একটা ইন্টারেস্টিং স্টেটমেন্ট শুনছিলাম যে ভারতের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনের হাজব্যান্ড পারাকালা প্রভাকর, খুব এমিনেন্ট ইকোনমিস্ট, তিনি কিন্তু বলেছেন যে যে জিনিসটা তৈরি হয়েছে এই ইলেকশনের মধ্যে, সেটা হলো যে ক্লিয়ার নর্থ সাউথ ডিভিশন ভারত পলিটিক্সে। সুতরাং আগে যেমন আমরা মনে করতাম যে ডেভেলপমেন্ট ভার্সেস এটা ওটা, এর চেয়ে যেটা পারাকালা প্রভাকর যেটা বলেছে যে বড় রকমের আমরা দিচ্ছি এখন রাজ্যগতভাবে ডিফারেন্সটা তৈরি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। যে কারণে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে বিজেপির সবচেয়ে বড় অ্যাসেটটা হচ্ছে প্রথম কথা তার মিডিয়া প্রেজেন্স অত্যন্ত স্ট্রং। আপনি যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে দেখেন, তাদের মধ্যে ইকুয়েশন গুলি এখনো খুব বেশি স্ট্রং না। আমরা যতই বলি না কেন টিএমসি, কংগ্রেস, সেই ক্ষেত্রে পাওয়ার শেয়ারিং এর ক্ষেত্রেও একটা বড় রকমের ইস্যু আছে। মমতা ব্যানার্জি বা বিজেপি কেউই চান না গান্ধী ডাইনেস্টি আবার প্রতিষ্ঠিত হোক। এই ধরনের বিষয়গুলি এখন মানুষের মধ্যে চলে গেছে, এবং সেই সাথে যে জিনিসটা এসছে যে ভারতকে আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা করার জন্য যেই ধরনের মিডিয়া বলেন বা অ্যালায়েন্স বলেন বা গ্লোবাল প্রেজেন্স তৈরি করা দরকার, সেটা কিন্তু মোদি অনেকটাই ভালোভাবে করতে পেরেছেন পূর্ববর্তী সরকারগুলির তুলনায়। সুতরাং সেটারও একটা আপিল আমরা দেখতে পাই। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে খেয়াল করে দেখেন, সোশ্যাল মিডিয়াতেও আপনি দেখবেন যে একটা মানে যেটাকে আমি বলি ইন্ডিয়ান ন্যাশনালিজমের একটা নতুন ধরনের জাগরণ তৈরি হচ্ছে। এখন সেটা আমরা বিতর্ক করতে পারি, কিন্তু নিশ্চিতভাবে সেটা কিন্তু এখন তার ভোট ব্যাংকে একটা বড় রকমের ভূমিকা পালন করছে। এবং এই যখন আপনি ভোট ব্যাংকে এই বিষয়গুলি ভূমিকা পালন করেন, স্বাভাবিকভাবে আপনি নতুন ডেমোগ্রাফির দিকেও কথা বলছেন, যে কারণে ইয়াং পপুলেশন যেটা এসছে তাদের ইউথ ডেমোগ্রাফি যারা নতুন ভোটার হচ্ছেন, তাদের মধ্যে কিন্তু এই ইন্টারন্যাশনালাইজেশন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সম্যকভাবে আপনার ইকোনমিক যে পেরিলস বা গুড সাইড, সেও সবকিছু মিলিয়েই কিন্তু তার এখন নতুন ধরনের ডিসিশন তৈরি হচ্ছে। সেই সব জায়গা থেকে আমার মনে হয় না যে মানে 400 হয়তো বা ক্রস করাটা ডিফিকাল্ট হবে, বাট এটার কাছাকাছি গেলেও অবাক হওয়ার কোনো মানে কারণ নেই। অনেক ধন্যবাদ দেবদীপ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে ভারতীয় কংগ্রেস অনেক পুরনো একটি দল, ইন্ডিয়া জোট বিজেপির রাজনীতির সামনে তারা কি একটু ফিকে হয়ে যাচ্ছে? মানে এর কারণ আপনার কাছে কি মনে হয় যে মোদির মতো কোনো চেহারার অভাব রয়েছে দলটিতে, অথবা সোজা বাংলার নেতৃত্বের অভাব? হ্যাঁ, মানে কংগ্রেস বেসিক্যালি নিডস এ রিভাইভাল, এবং কংগ্রেসের লিডারশিপে প্রচুর ডেফিসিয়েন্সিস আছে। রাহুল গান্ধী কংগ্রেসের নেতা হিসেবে, আমি এটা চিরকাল আমি সবসময় বলি, ওনার ইন্টেনশনস খুব ভালো। ওনার ইন্টেনশনস হচ্ছে অনেকটা এনজিও টাইপের ইন্টেনশনস, একজন এনজিও হেডের ক্ষেত্রে। বাট রিয়েল পলিটিক্সে একজন কানিং লোক লাইক নরেন্দ্র মোদীকে যখন আপনাকে টেক অন করতে হয়, তাহলে আপনাকে কিন্তু নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে হয়। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন, উনি ন্যায়ের কথা বলছেন, উনি সেকুলার ইন্ডিয়ার কথা বলছেন, উনি ইনক্লুসিভ ইন্ডিয়ার কথা বলছেন, কিন্তু কংগ্রেসকে রাস্তায় দেখা যায় না, এটা হচ্ছে সমস্যা। বিজেপির একটা মেশিনারি এরকম, ওনারা 365 দিন 24 ঘন্টা ওরা ভোট নিয়ে ভাবেন। একটা ইলেকশন শেষ হয়, পরের দিন থেকে পরবর্তী ইলেকশনের কাজ ওনারা শুরু করেন। সেদিক থেকে কংগ্রেস হচ্ছে একটু লেট ব্যাক, সেই পুরনো সামন্ততান্ত্রিক জমিদার। সেদিক থেকে বিজেপি অনেক বেশি খেটে খাওয়া, তারা অনেক বেশি নিজেদেরকে মানুষের কাছে নিয়ে যায়।
তো কংগ্রেসকে নিজেকে রিইনভেন্ট করতে হবে, এবং যতদিন না কংগ্রেস নিজেকে রিইনভেন্ট করছে ততদিন বিরোধী জায়গাটা, যেমন ইন্ডিয়া জোটের কথা বলা হচ্ছিল, যাতে কংগ্রেস ওয়ান্টেড টু প্লে আ মেজর রোল, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সে অনেক ছোট ছোট পার্টিস ছিল, তো কংগ্রেস কুড হ্যাভ অ্যাক্টেড অ্যাজ এ গ্লু, আঠা হয়ে সবাইকে কাছে আনতে পারতো। কিন্তু কংগ্রেস সেই জায়গায়, মানে চ্যাম্পিয়ন্স হ্যাভ এ গ্রেট সেন্স অফ ওকেশন, কংগ্রেস নিজেকে সেই জায়গায় হয়তো নিয়ে যেতে পারেনি। তাই এবারে নির্বাচনটা আপাত দৃষ্টিতে একতরফা মনে হচ্ছে। জাস্ট ওয়ান লাস্ট পয়েন্ট, কিন্তু মানুষ শেষ কথা বলে। আমাদের দেশে কিন্তু সেই সাথে এই কথাটিও ঠিক, অন্তত আপনাদের ভাষায় যদি বলি যে দিকতা হে ও বিকতা হে, সেক্ষেত্রে হয়তো সেটি ফলাফল সেদিকেই নির্ধারণ করে দিবে, যেটি আসলে মানুষ দেখতে পাচ্ছে। অনেক ধন্যবাদ দেবদীপ এবং একই সাথে শাহবেনাম খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনায় যুক্ত ছিলেন ভারতের দ্য টেলিগ্রাফের ব্যুরো চিফ দেবদীপ পুরোহিত এবং একই সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহবেনাম খান।